সংবিধানের আলোচনা আমরা সাধারণত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের গঠন কার্যাবলী এগুলো থেকে শুরু করে থাকি। কিন্তু আমরা যদি এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি দেখি, আমরা দেখতে পাবো যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চ্যাপ্টারটা শুরুর আগে একটা জায়গা আছে যেটাকে বলা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এখানে কি আলোচনা করা হয় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে বাণিজ্য করতে এলো, অর্থাৎ 1600 সাল, সেই সময় থেকে ব্রিটিশ সরকার যখন ভারতবর্ষ ছেড়ে যাচ্ছে 1947, এই সময়কালটাকে একটু ছোট করে আলোচনা করা হয়। আমরা এখানে এই জায়গাটা একটু ভালো করে দেখে নেব। গল্পটা শুরু হয় 1600 সালে, যখন ইংল্যান্ডের রানী এলিজাবেথের থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা চার্টার পেল, যেটাকে বলা হচ্ছে রয়্যাল চার্টার। এই চার্টার নিয়ে 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসছে বাণিজ্য করতে। এবং ভারতবর্ষে বাণিজ্য করতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তার মনোপলি নিয়ে আসছে, অর্থাৎ একমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করার অধিকারী। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করতে এসে খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পারে যে ভারতবর্ষ হচ্ছে একটা সোনার খনি, এবং অর্থনৈতিক ক্ষমতার সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যে সমস্ত ক্ষমতাগুলি এলো সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা এবং সামরিক ক্ষমতা। আর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এই যে রাজনৈতিক আর সামরিক ক্ষমতা এলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটাকে খুব ভালোভাবে ব্যবহার করছে 1764 সালে, যখন বক্সার যুদ্ধ হচ্ছে। এই বক্সার যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থান ভারতবর্ষে আরেক ধাপ ওপরে উঠে যায়। কি হয় না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার আর ওড়িশা এই তিনটে প্রদেশের দেওয়ানি লাভের অধিকার পেয়ে যায়। দেওয়ানি লাভের অধিকার মানে কি? দেওয়ানি লাভের অধিকার মানে হচ্ছে সিভিল ট্যাক্স কালেকশনের অধিকার। তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো? ইস্ট ইন্ডিয়া তাহলে এই ব্যবসা বাণিজ্য একদিকে, অন্যদিকে দেওয়ানি লাভের অধিকার, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর ধনী হয়ে যাওয়ার এই সময়ে কথা। কিন্তু মজার ব্যাপার হলো, দেখা গেল সেই সময় ধনী হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসারেরা, আর অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় 1 মিলিয়ন পাউন্ড দেনায় ডুবে গেল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যদি দেনা থেকে বার করতে হয়, তাহলে কার কাছে যেতে হবে? যেতে হবে ব্রিটিশ সরকারের কাছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে গেল এবং বলল যে আমাদেরকে এই দেনা থেকে বার করা হোক, মানে আমাদেরকে অর্থনৈতিক সাহায্য করা হোক। তো ব্রিটিশ সরকার খুব স্বাভাবিকভাবে এই ব্যাপারটাকে খুব ভালোভাবে নিল না, কিন্তু শেষ পর্যন্ত অনেক রিকোয়েস্টের পর ব্রিটিশ সরকার রাজি হলো। কিন্তু ব্রিটিশ সরকার যে রাজি হলো, এখানে একটা টার্ম ইউজ করা হয়, বলা হয় কুইড প্রো কিউ, অর্থাৎ ব্রিটিশ সরকার বলল যে তোমরা এক হাতে দাও, এক হাতে নাও। এখন কি দেওয়া আর কি নেওয়ার কথা বলা হচ্ছে? বলা হলো যে ব্রিটিশ সরকার নিশ্চয়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই টাকাটা দেবে, কিন্তু তার পরিবর্তে ব্রিটিশ সরকার কি করবে? তার পরিবর্তে ব্রিটিশ সরকার রেগুলেটিং অ্যাক্ট বা চার্টার অ্যাক্ট পাস করবে, যার মধ্য দিয়ে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি কাজকর্ম করছে সেইটাকে নিয়ন্ত্রণ করবে। প্রথম চার্টার অ্যাক্ট পাস করছে হচ্ছে 1773 সালে। প্রতি 20 বছর অন্তর এই চার্টার অ্যাক্টটাকে রিভাইজ করা। তাহলে 1773 সালে যদি প্রথম চার্টার অ্যাক্ট পাস হয়, তাহলে পরপর প্রতি 20 বছর অন্তর 1773 পর বেরোলো হচ্ছে 1793, 1793 পর এলো হচ্ছে 1813, 1813 পর 1833 এবং 1853 হচ্ছে লাস্ট চার্টার অ্যাক্ট। ঠিক আছে, এরপর আমরা দেখে নেবো যে এই যে বিভিন্ন চার্টার অ্যাক্ট গুলো পাস হলো, এই চার্টার অ্যাক্ট গুলোর মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি কি পদক্ষেপ নিল সেগুলো আমরা একটু ছোট করে দেখে নেবো। 1773 সালে প্রথম যে চার্টার অ্যাক্টটা পাস হলো, তার মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ সরকার প্রথম যে পদক্ষেপটা নিল সেটা হচ্ছে একটা কোর্ট অফ ডিরেক্টরস নিয়োগ করা হলো। কোর্ট অফ ডিরেক্টরস এর কাজ কি হবে না, ব্রিটিশ সরকার যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্ম সম্পর্কে যা জানতে চাইবে সেইগুলো সম্পর্কে জবাবদিহি করা হচ্ছে এই কোর্ট অফ ডিরেক্টরস এর কাজ। দ্বিতীয় পদক্ষেপ যেটা নেওয়া হলো সেটা হচ্ছে এই সময় 1773 সালে প্রথম সেন্ট্রালাইজেশন প্রসেস শুরু হলো, অর্থাৎ প্রথম কেন্দ্রীকরণ প্রক্রিয়া শুরু হলো। তার আগে কি ছিল? তার আগে গোটা ভারতবর্ষের ক্ষমতাটা তিনটে জায়গায় বিভক্ত ছিল। একটা হচ্ছে বম্বে, একটা হচ্ছে ম্যাড্রাস, আর একটা হচ্ছে বেঙ্গল। এই তিনটে প্রদেশে ক্ষমতা বিভক্ত ছিল এবং এই তিনটে প্রদেশের নিজস্ব লেজিসলেচার আর এক্সিকিউটিভ ছিল। সেখানকার কাজকর্ম দেখার জন্য প্রদেশের নিজস্ব নিজস্ব গভর্নর ছিলেন। 1773 থেকে সমস্ত এই যে বম্বে আর ম্যাড্রাসের প্রদেশের যে ক্ষমতাটা, এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ যে পাওয়ার, সেই পাওয়ার গুলো আস্তে আস্তে বেঙ্গলের
নিজের হাতে নিয়ে যাওয়া শুরু হলো, অর্থাৎ এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ ক্ষমতা আস্তে আস্তে আসতে শুরু করলো হচ্ছে বেঙ্গলের হাতে। এবং 1773 সালে এই সেন্ট্রালাইজেশন প্রসেসটা শুরু হয়, কমপ্লিট হয় কিন্তু 1833 সালে। শুরু হচ্ছে 1773 এবং শেষ হচ্ছে 1833-এ। এবং যখন আস্তে আস্তে বাংলার গভর্নরের হাতে তাহলে ক্ষমতা বাড়তে শুরু করলো, তখন এই যে বাংলার গভর্নরের হাতে ক্ষমতাটা বাড়তে শুরু করলো, বাংলার গভর্নরকে তখন বলা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলেন ওয়ারেন হেস্টিংস। যেহেতু তার হাতে ক্ষমতা বাড়তে শুরু করলো, কাজকর্ম বাড়তে শুরু করলো, কাজকর্মে সহায়তা করার জন্য একটা গভর্নর জেনারেল ইন কাউন্সিল তৈরি হলো এবং এটাকে ক্যালকাটা কাউন্সিলও বলা হয়। 4 সদস্যের এই ক্যালকাটা কাউন্সিল বা গভর্নর জেনারেল ইন কাউন্সিল তৈরি করা হলো। তৃতীয় পদক্ষেপ যেটা হলো সেটা হচ্ছে বলা হলো যে প্রাইভেট ট্রেড, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা অফিসার তারা কোন রকম প্রাইভেট ট্রেড করতে পারবে না। চতুর্থ যে পদক্ষেপ নেওয়া হলো, প্রথমবারের জন্য কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি হলো ফোর্ট উইলিয়ামে। যদিও তার এর ক্ষমতা ছিল অত্যন্ত সীমিত, 4 জন জাজকে নিয়ে এই সুপ্রিম কোর্টটা তৈরি হয়েছিল। তারপরেও দেখা গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ সরকার কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। আর খুব স্বাভাবিক, এর আগে 173 বছর ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে রাজত্ব করেছে, সমস্ত রকম ক্ষমতা ভোগ করেছে, খুব স্বাভাবিকভাবেই তারা বশ মানবে না। তো যাই হোক, নেক্সট রেগুলেটিং অ্যাক্ট আসার কথা ছিল হচ্ছে 1773 পর 1793, কিন্তু তার আগেই 1784 সালে এলো হচ্ছে পিটের ভারত শাসন আইন। সেই সময়ের ব্রিটিশ প্রধানমন্ত্রী পিট দ্য ইয়াঙ্গার একটা আইন পাশ করেন যাকে বলা হয় পিটের ভারত শাসন আইন। এই পিটের ভারত শাসন আইনের মধ্য দিয়ে পিট আবার কতগুলো পদক্ষেপ নিলেন। প্রথম কি বলা হলো, প্রথম ডুয়েল গভর্নমেন্টের কথা বলা হলো। প্রথমে যে ওই কোর্ট অফ ডিরেক্টরস নিয়োগ করা হয়েছিল, কোর্ট অফ ডিরেক্টরস এর সাথে আরেকটা যেটা কাউন্সিল তৈরি করা হলো হচ্ছে বোর্ড অফ কাউন্সিল। এই বোর্ড অফ কাউন্সিলের কাজ কি, বোর্ড অফ কাউন্সিল অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতাটাকে ভেঙে দেওয়া হলো। বলা হলো কোর্ট অফ ডিরেক্টর শুধুমাত্র ব্যবসা বাণিজ্য সংক্রান্ত দিকটা দেখবে এবং বোর্ড অফ কাউন্সিল কি করবে, বোর্ড অফ কাউন্সিল হচ্ছে বাকি প্রশাসনিক, রাজনৈতিক, সামরিক এই দিকটা দেখাশোনা করবে। অর্থাৎ এইভাবে ডুয়েল গভর্নমেন্ট তৈরি করে দেওয়া হলো। আচ্ছা, তারপর আর কি করা হলো, দ্বিতীয়ত যেটা করা হলো সেটা হচ্ছে যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত বিষয়গুলো, ক্ষমতা বা যা যা আছে ঘোষণা করে দেওয়া হলো সেটা হচ্ছে ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া। 1773 সালে যে কেন্দ্রীকরণ প্রক্রিয়াটা শুরু হয়েছিল, অর্থাৎ ক্ষমতাগুলো ওই বম্বে আর ম্যাড্রাস প্রেসিডেন্সি থেকে বেঙ্গলের হাতে নিয়ে আসা শুরু হয়েছিল, সেই ক্ষমতাটাকে কেন্দ্রীকরণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় হচ্ছে এই 1833 সালে। এবং 1833 সালে বাকি বম্বে আর ম্যাড্রাসের লেজিসলেচার গুলোকে অ্যাবলিশ করে দেওয়া হয় এবং পুরো ক্ষমতা বাংলার হাতে চলে এলো। বাংলার যিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলেন, তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের টাইটেল বদলে হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। উইলিয়াম বেন্টিংট হলেন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সেই সময় পিওরলি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে পরিণত করে দেওয়া হলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডানা খুব যতটা দূর সম্ভব ছেঁটে ফেলা হলো। তাহলে কেন্দ্রীকরণ প্রক্রিয়া 1833 সালে কমপ্লিট হয়ে গেল। এত কিছুর পরেও দেখা যাচ্ছে কিছুতেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তার কারণ ছিল সেই সময় সিভিল সার্ভিস এক্সামিনেশনটা ওপেন ফর অল ছিল না। সেই সময় সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য একটা নির্দিষ্ট কলেজে ভর্তি হতো, সেই কলেজটার নাম হচ্ছে হ্যালিবারি কলেজ। এবং এই হ্যালিবারি কলেজে ভর্তি হতে গেলে আবার একটা স্পন্সরশিপের প্রয়োজন হতো। স্পন্সরশিপটা দিতে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোর্ট অফ ডিরেক্টরস কলেজে ভর্তি হলে তারপরে সেখান থেকে সিভিল সার্ভিস যাওয়া যেত। তাহলে যারা এই কোর্ট অফ ডিরেক্টরস এর স্পন্সরশিপ নিয়ে ওই কলেজে ভর্তি হচ্ছে হ্যালিবারি কলেজে, তো তাদের খুব স্বাভাবিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি একটা আনুগত্য বা কৃতজ্ঞতা বোধ যাই বলি না কেন সেটা থেকে যায়। তখন এই সময় থেকে কি করা হলো, সিভিল সার্ভিস এক্সামিনেশনকে ওপেন ফর অল করে দেওয়া হলো, আর কোনো রকম স্পন্সরশিপের প্রয়োজন হলো না। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা সাধারণ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে পরিণত করে দেওয়া হলো। এই 1853 সালের একটা হচ্ছে লাস্ট চার্টার অ্যাক্ট, কারণ এরপরে আর কোনো চার্টার অ্যাক্ট পাস করার প্রয়োজন হয়নি, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্পেশাল ক্ষমতাটাই এই সময় চলে গেল। আর এই সময়ের থেকেই প্রথমবারের জন্য ভারতীয়দের জন্য কিন্তু সিভিল সার্ভিসের দরজা খুলে দেওয়া হয়। এরপর 1853 সালের পর 4 বছরের মাথাতেই 1857 সালে আমরা জানি সিপাহী বিদ্রোহ হয়, যেটাকে আমরা বলি ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ। এবং এই সময় থেকে 1857 সালের পর 1858 সালে পাস হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট।
এবং এখান থেকেই গল্পের আবার নতুন মোড় আসে, যেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।